সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে মূলত আমরা ফিশারের সমীকরণ নিয়ে আলোচনা করব। তো ফিশারের সমীকরণ আমাদের অর্থনীতি প্রথম পত্রের মুদ্রা এবং ব্যাংক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই সমীকরণটি কমপ্লিট করতে পারলেই অধ্যায়ের 60 to 70% কভার হয়ে যায়। তো দেরি না করে আলোচনা শুরু করা যাক। তো ফিশারের সমীকরণ মূলত দুইটি আছে, একটি মূল সমীকরণ এবং আরেকটি হচ্ছে সম্প্রসারিত বা সংশোধিত সমীকরণ। তো মূল সমীকরণটি আগে লিখে ফেলি, এমভি ইকুয়াল টু পিটি। এখানে কোনটার মানে কি আমি বলছি। এবং আরেকটি সমীকরণ আছে যেটাকে সম্প্রসারিত সমীকরণ বলা হচ্ছে। এবং সেটা হচ্ছে আগের সমীকরণটায় জাস্ট একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে একটা বার আসবে, বার চিহ্ন। আচ্ছা, পড়ে শোনাই। মূল সমীকরণটা হচ্ছে এমভি ইকুয়াল টু পিটি, আশা করছি শুনে শুনে মনে থাকবে। এবং সম্প্রসারিত সমীকরণটি হচ্ছে এমভি প্লাস এম বার ভি বার ইকুয়াল টু পিটি। তো আসলে এখন আলোচনা করা যাক এখানে কোনটার কী অর্থ। আচ্ছা, এখানে এম মানে হচ্ছে বিহিত মুদ্রা পরিমাণ, এবং ভি মানে হচ্ছে বিহিত মুদ্রার গড় প্রচলন গতি। আমি আলোচনা করে দিচ্ছি সব কিছু, সমস্যা নেই। আচ্ছা, এম বার নিয়ে আলোচনা করি। এম বার অর্থ হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, এবং ভি বার অর্থ হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার গড় প্রচলন গতি। বাকি থাকলো দুটি। পি অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রাইস বলতে কিছু একটা আসবে, শুধু প্রাইস না, প্রাইস লেভেল অর্থাৎ দাম স্তর। এবং টি হচ্ছে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ। দেখুন, ফিশারের সমীকরণ আমরা জানলাম দুটি সমীকরণ, একটি হচ্ছে মূল সমীকরণ এবং আরেকটি হচ্ছে সম্প্রসারিত সমীকরণ। মূল সমীকরণটা হচ্ছে এমভি ইকুয়াল টু পিটি, এবং সম্প্রসারিত সমীকরণটা হচ্ছে এমভি ইকুয়াল টু এমভি প্লাস এম বার ভি বার ইকুয়াল টু পিটি। এই যেখানে দুইটি সমীকরণ দেখতে পাচ্ছেন, এই দুটি মূলত ফিশারের সমীকরণ। আচ্ছা, আগানো যাক। এখানে এম বলতে আমরা বুঝেছি হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, এবং ভি বলতে বিহিত মুদ্রার গড় প্রচলন গতি। এম বার বলতে বুঝেছি ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, এবং ভি বার বলতে বুঝেছি ব্যাংক সৃষ্ট মুদ্রার গড় প্রচলন গতি। পি অর্থ প্রাইস লেভেল বা দাম স্তর, টি অর্থ ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ। এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে বিহিত মুদ্রাটা কী বা ব্যাংক সৃষ্ট মুদ্রাটা কী। দেখুন, একটি দেশের অর্থনীতিতে টাকা সাধারণত দুই ভাগে থাকে, হয় ব্যাংকে থাকবে, নয়তো মানুষের হাতে হাতে থাকবে। মানুষের হাতে হাতে যে টাকাটা থাকে সেটাকে মূলত বিহিত মুদ্রা বলা হয়, আর ব্যাংকে যে টাকাটা থাকে সেটা হচ্ছে ব্যাংকের টাকা বা ব্যাংক সৃষ্ট টাকা। তো এখানে আমরা এম দ্বারা মূলত মানুষের হাতে হাতে যে টাকাটা থাকে সেটাকে বোঝাচ্ছি, এবং ভি দ্বারা মানুষের হাতে হাতে বিনিয়োগযোগ্য টাকার গড় প্রচলন গতিকে বোঝাচ্ছি। গড় প্রচলন গতি কি ম্যাথ করতে শুরু করলেই আপনারা বুঝে যাবেন। ভি বার বলতে বোঝাচ্ছি ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, এবং এম বার বলতে বোঝাচ্ছি ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, এবং ভি বার বলতে বোঝাচ্ছি ব্যাংক সৃষ্ট মুদ্রার গড় প্রচলন গতি। পি অর্থ প্রাইস লেভেল বা দাম স্তর, এবং টি অর্থ ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ। আপনার কাছে এখন মনে হতে পারে যে আমি কিছুই বুঝি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, একটা ম্যাথ করলে বুঝে যাবেন। চলুন একটা ম্যাথ শুরু করা যাক। ধরা যাক এক্স নামক একটি দেশের বিহিত মুদ্রার পরিমাণ 10,000 টাকা, ওকে, এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ
ধরা যাক 1000 টাকা। আচ্ছা, একটু একটু বড় দিই, 5000 টাকা। এবং উভয়ের গড় প্রচলন গতি বলা হল কত? 100। এবং লেনদেনের পরিমাণ বলা হলো 5000 টাকা বা 5000। দেখুন, এক্স নামক একটি দেশে বিহিত মুদ্রা পরিমাণ দেওয়া আছে 10,000, ব্যাংক সৃষ্ট মুদ্রা পরিমাণ 5000, উভয়ের গড় প্রচলন গতি 100 এবং লেনদেনের পরিমাণ 5000। এখন আপনার প্রশ্ন করা হলো, গণমার প্রশ্ন করলো যে এক্স নামক দেশটার দাম স্তর কত বা দাম স্তর বের করো। এটা গ নম্বর একটা প্রশ্ন, 3 মার্কের। এবং ঘ নম্বর প্রশ্ন বলা হলো যে যদি দেশটিতে অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যায়, অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ বলতে বিহিত মুদ্রা এবং ব্যাংক সৃষ্ট মুদ্রা দুটোর পরিমাণ বেড়ে যাওয়ার কথা বলছে। পরিমাণ 2 গুণ হয়, তবে দাম স্তরে কী করে পরিবর্তন হবে? দাম স্তরে কি কোনো পরিবর্তন ঘটবে? নিশ্চয় বুঝতে পারছেন কি বলতে চেয়েছে এখানে। তো আসুন ম্যাথটি সলভ করা যাক। আচ্ছা, প্রথমে বলছে যে বিহিত এক্স নামক একটি দেশের বিহিত মুদ্রা পরিমাণ 10,000 টাকা, ব্যাংক সৃষ্ট মুদ্রা পরিমাণ 5,000 টাকা, উভয়ের গড় প্রচলন গতি 100 এবং লেনদেনের পরিমাণ 5,000। দেখুন, আমাদের এখানে কিন্তু 4টা ইনফরমেশন দেওয়া আছে। একটা করে লেখা যাক, সমাধান করি। সমাধান আমরা একটা কালিক ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, এক্স নামক দেশের বিহিত মুদ্রার পরিমাণ, আমরা বিহিত মুদ্রার পরিমাণকে কী দ্বারা প্রকাশ করেছিলাম? এম দিয়ে। এম এর মান কত এখানে বোঝাচ্ছে? 1000, রাইট? 10,000, খুবই ভালো কথা। এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ এম বার 5,000। উভয়ের গড় প্রচলন গতিকে আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম? ভি দ্বারা, অর্থাৎ ভি যা ভি 12টা। উভয়ের গড় প্রচলন গতি অর্থাৎ একই বোঝাচ্ছে, সেটা কত? 100। এবং লেনদেনের পরিমাণকে টি বা ট্রানজিকশন, টি এর মান কত? 5,000। খুবই ভালো কথা। আসুন সলভ করা যাবে। আচ্ছা, বলুন তো এখানে কোন সমীকরণটা ব্যবহার হবে? ফিশারের মূল সমীকরণ নাকি সম্প্রসারিত সমীকরণ? অবশ্যই সম্প্রসারিত সমীকরণ, কারণ এখানে এম বার চলে এসেছে, ভি বার চলে এসেছে। আচ্ছা, আমরা জানি ফিশারের, এটুকু লিখবেন, নাহলে টিচাররা মার্ক করতে পারে। সম্প্রসারিত, কি লিখছি আমি এগুলো? ফিশারের সম্প্রসারিত সমীকরণ এম ভি প্লাস এম বার ভি বার ইকুয়াল টু পিটি। দেখুন, আমাদের কিন্তু সবই এখানে দেওয়া আছে, এম দেওয়া আছে, এম বার দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি বার দেওয়া আছে, টি দেওয়া আছে। নেই কি? নেই হচ্ছে পি। এবং কোশ্চেনে দেখুন আমাদের কিন্তু পি বা দাম স্তর বের করতে বলছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এখানে পি বলতে কিন্তু দাম স্তর বোঝাচ্ছে, পি। আচ্ছা, তো পিটাকে আমরা আলাদা করে নিই। এখানে পি ইকুয়াল টু তাহলে কী আসছে? এম ভি প্লাস এম বার ভি বার এবং টি। আচ্ছা, মানগুলো বসাই দিই। এর মান কত ছিল? 10,000 ইন্টু ভি এর মান 100 প্লাস 5,000 ইন্টু এম বারের মান 5,000 ইন্টু 100। আচ্ছা, খুবই ভালো কথা। টি এর মান কত? 5,000। এই ম্যাথটা সলভ করা হয়, তাহলে পি এর মান আসছে, কাটাকাটি করে সব কিছু মিলে 300। তাহলে দেশটির দাম স্তর কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ দেশটির দাম স্তর, কোন দেশটি? এক্স নামক দেশটির দাম স্তর পি ইকুয়াল টু 300। নিশ্চয় বুঝে গেছেন, এবং এর মাধ্যমে আপনার 3 মার্ক পেয়ে যাবেন। জাস্ট এইটুকু অংশ করার মাধ্যমে আপনারা 3 মার্ক ইজিলি ক্যারি করতে পারবেন, জাস্ট এইটুকু অংশ করার মাধ্যমে। তো খুবই সোজা, নিশ্চয়ই বুঝে গেছেন। আসুন পরের মার্কটা করা যাবে।
পরের ম্যাথে বলছে যে যদি দেশটিতে অর্থের পরিমাণ 2 গুণ হয় তবে দেশটির দাম স্তরে কি কোনো পরিবর্তন ঘটবে, আপনাকে জিজ্ঞাসা করেছে। দেখুন, অর্থের পরিমাণ 2 গুণ হওয়া বলতে কিন্তু এখানে আপনার বিহিত মুদ্রার পরিমাণও দ্বিগুণ হবে এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণও দ্বিগুণ হবে। বিহিত মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে কত হবে, আমরা শর্টকাটে করে ফেলি। বিহিত মুদ্রা এটা বুঝেছিল, বিহিত মুদ্রার পরিমাণ কত ছিল, বিহিত মুদ্রার পরিমাণ ছিল 10,000, সেটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কত হবে, 20,000 অবশ্যই। ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ কত ছিল, 5,000। দুঃখিত, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ ছিল 5,000, সেটা দুগুণ হচ্ছে 10,000 এবং অন্য কিছু কিন্তু পরিবর্তন হয়নি, জাস্ট বলেছে যে দেশটির অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। অর্থ বলতে এখানে বিহিত মুদ্রা অর্থাৎ জনগণের হাতে হাতে যে টাকাটা থাকে সেটা, এবং ব্যাংক সৃষ্ট মুদ্রা ব্যাংকের কাছে যে টাকাটা থাকে সেটা দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে। এবং উভয়ের গড় প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ কিন্তু সেম আছে। গড় প্রচলন গতিকে আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম, ভি দ্বারা। এটা হচ্ছে আপনার বিহিত মুদ্রার গড় প্রচলন গতি, এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার গড় প্রচলন গতি, সেম আছে। টি এর পরিমাণ 5,000 অপরিবর্তিত আছে, ভালো কথা। এখন আমাদের পি বের করতে হবে। ওকে, তাহলে আমরা জানি ফিশারের সম্প্রসারিত সমীকরণ, আপনারা যা জানেন মূলত এটাই কপি করে আনি এখানে। সমীকরণ নিয়ে আসলাম এবং পি এর মান জাস্ট এম এর মানগুলো বসাই দিই। এম এর মান কিন্তু এখন আর 10,000 নেই, এখন হয়ে গেছে দ্বিগুণ হয়ে 20,000। ভি এর মান 100 আছে, প্লাস এম বারের মান কিন্তু আর 5,000 নাই, এখন হয়ে গেছে 10,000, রাইট। ভি বারের মান সেম আছে এবং ট্রানজ্যাকশন বা টি এর পরিমাণও কিন্তু সেম আছে। এখন যে ফলাফলটা আসলো সেটা হচ্ছে 600। দেখেছেন, অর্থের পরিমাণ যখন 10,000 এবং 5,000 ছিল তখন দেশটির দাম স্তর ছিল 300, কিন্তু অর্থের পরিমাণ দ্বিগুণের সাথে সাথে দেশের দাম স্তর কিন্তু বেড়ে গেল, অর্থাৎ 600 হয়ে গেল। এখন আপনারা লিখতে পারেন যে অতএব দেশটিতে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তরও বেড়ে যাবে, দ্বিগুণ হবে। আচ্ছা, দাম স্তর অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেলে দাম স্তর কয় গুণ হয়ে গেল, দ্বিগুণ। তাহলে বলতে পারবেন যে এখানে, আচ্ছা এখানে দাম স্তর, রাইট, লিখে দিই। অতএব দাম স্তর পি ইকুয়াল টু 600, রাইট। তাহলে আপনারা যা করবেন তা হচ্ছে লিখবেন যে সুতরাং বলা যায় দেশটিতে অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হলে দ্বিগুণ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে দ্বিগুণ যে হয়ে গেল, আগে প্রথমে হলো কত 300 এবং অর্থের পরিমাণ যখনই দ্বিগুণ হয়ে গেল তখন কত হয়ে গেল 600। এই বিষয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, না বোঝার কোনো কারণ নেই। তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি না, অতএব অর্থের পরিমাণের সাথে দাম স্তরের একটা সম্পর্ক তো আছে, তাই না? সম্পর্কটা কি, দাম স্তরের সম্পর্ক সমান ও সমানুপাতিক। নিশ্চয় বুঝতে পারছেন। তো এই ছিল মূলত অঙ্কটি আমাদের উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের যে মুদ্রা ব্যাংক অধ্যায়টি আছে তার বলা যায় আপনি অ্যারাউন্ড 60% কাভার হয়ে গেল আপনার, এবং এর মাধ্যমে আপনি ইজিলি গ নাম্বারে 3 মার্ক এবং ঘতে 4 মার্ক ক্যারি করতে পারবেন, এবং এর বাইরে আর কিছুই আসবে না, এই ম্যাথটি আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ।